আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ্দিমা স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাল্টাপাল্টি প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রদক্ষিণ করে আবার রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। এ সময় তিনি বলেন, দেশ নতুন করে স্বাধীন হওয়ার পরও একটি পক্ষ আবারও টেন্ডারবাজি আর দখলবাজির রাজনীতিতে ফিরতে চায়, আর এ কারণেই শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে বলে। হামলার নিন্দা জানানোর পাশাপাশি জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন হাসনাত। একই সাথে আজ বুধবার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই অভ্যুত্থানে আওয়ামী ফেসিবাদের হামলার ভিডিও ও কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলার ভিডিও চিত্র প্রদর্শন কর্মসূচি ঘোষণা করেন। এদিকে কুয়েটে হামলার নিন্দা জানিয়ে টিএসসি থেকে প্রতিবাদ মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি ভিসি চত্বরে গিয়ে শেষ হয়। যারা নিজেদের পরিচয় আড়াল করে রাজনীতি করছে তারাই এ হামলা করেছে বলে অভিযোগ করেন ছাত্রদল নেতারা। আমরা ফেসিবাদের বিরুদ্ধে আপনাদের লড়াই এবং সংগ্রামকে আমরা সবসময় সম্মান জানাই। একই সাথে সাথে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এই বাংলাদেশে আবার যারা ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, যারা শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিবে, তাদের পরিণতি ঠিক ছাত্রলীগের মতোই হবে। আগামীকাল সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই নারকীয় নির্যাতনের ভিডিও চিত্র প্রকাশিত হবে। একটি সংগঠন, গুপ্ত সংগঠন, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চাই না বলে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল। তাদের এক প্রকার বিনা উস্কানিতে হামলা করেছে। সাধারণ শিক্ষার্থীদেরকে বোঝাতে চাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সেই বিগত ফেসিবাদের দোসর সন্ত্রাসী ছাত্রলীগের কায়দায় ক্যাম্পাসগুলোতে আধিপত্য বিস্তার করবে কিনা। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিতর্ক চলছে, যার অংশ হতে চায় না নির্বাচন কমিশন। এমন মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেন, আসন্ন জাতীয় নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করতে সর্বোচ্চ আইন প্রয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের। বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কোনো প্রকার ভয় ছাড়াই জাতীয় নির্বাচন আয়োজন করতে পারবে জেলা প্রশাসকগণ। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। 3 দিনব্যাপী অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে অংশ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ডিসিদের নানান দিক নির্দেশনা দেন। এরপর ব্রিফিংয়ে জানান, জেলা প্রশাসকদের এখন থেকেই নির্বাচনের আগাম প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জটিলতার কথা স্বীকার করে বলেন, জাতীয় নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ। আমরা তাদেরকে এই মেসেজটা দিতে চেয়েছি যে এই যে সামনে যে ইলেকশনটা আসছে, আপনারা আইনের সর্বোচ্চ প্রয়োগ করবেন নিজ উদ্যোগে। এটা তো রাজনৈতিক বিতর্ক এখন তো চলছে, আপনারা যা দেখতেছেন। আমরা ওই বিতর্কের অংশীদার হতে চাই না। একটা ফয়সালা হোক, তারপর আমরা সেটা দেখা যাবে। এটা এর আগে নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যকারিতা বাড়াতে অধিবেশনে যুক্ত হন ধর্ম, সংস্কৃতি সহ অন্যান্য উপদেষ্টাগণ। সাংস্কৃতিক চর্চা বৃদ্ধি এবং অসাম্প্রদায়িক দেশ গড়তে জেলা প্রশাসকদের মাঠ পর্যায়ে কাজ করার নির্দেশনা দেন উপদেষ্টারা। অন্যদিকে সেন্টার ফর পলিসি ডায়ালগ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, এবছরের ডিসেম্বর থেকে 2026 সালের জুন মাসের মধ্যেই আয়োজিত হবে জাতীয় নির্বাচন। যেখানে নির্বাচনের প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে, সংস্কারের প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে, আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব সংস্কারগুলো করে নির্বাচনটা দিতে। সেখানে একটা সময়সীমা বলা হয়েছে, আমি কেবল সেই সময়সীমাটাই রেফার করেছি। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত, তবে ঐক্যমত্য কমিশন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। বলেন, গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগের কেউ নির্বাচন করতে পারবেন না।
তবে অন্যরা ক্ষমা চেয়ে অংশ নিতে পারবেন। মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলনে অংশ নিয়ে এসব বলেন উপদেষ্টা। বিগত আওয়ামী লীগ সরকার প্রশাসনের কর্মকর্তাদের মাধ্যমে জনগণের উপর নিপীড়ন করেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। আর ডেভিল থাকা পর্যন্ত হান্ট অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের অধিবেশন শুরু হয় মঙ্গলবার সকাল ৯টায়। প্রথম সেশনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, ৫ আগস্টের আগে পরে পুলিশের ৬,০০০ অস্ত্র লুট হয়েছে, তার মধ্যে এখনও ১৪০০ অস্ত্র ও ২.৫ লাখ গুলি উদ্ধার হয়নি। স্বৈরাচার এবং তাদের দোসররা বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে এবং কর্মসূচি দিচ্ছে এবং তারা দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যেতে পারে, সে ব্যাপারে তাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের যুব সমাজের জন্য একটা ইউনিভার্সাল মিলিটারি ট্রেনিংয়ের ব্যবস্থা করা যায় কিনা, যেখানে আমাদের যুব সমাজের যারা আছেন তারা মিলিটারি ট্রেনিং পেতে পারেন। পরে বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে আলাদা আলাদা সেশনে উঠে আসে দুর্নীতি কমানো, জনগণের প্রতি জেলা প্রশাসক সহ প্রশাসনের কর্মকর্তাদের দায়বদ্ধতা সহ নানান বিষয়। এত বড় রাষ্ট্রের একটা রিসোর্সকে গত ফ্যাসিস্ট রেজিম জনগণকে অত্যাচার করার জন্য, নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করা হয়েছিল। আইনে যা আছে, নীতিমালায় যা আছে, সংবিধানে যা আছে সেটা মেনে চললে জনগণের সেবা আর কল্যাণ দেওয়া ছাড়া ওনাদের কোনো কাজই নাই। দুর্নীতির সমূলে বিনষ্ট না করতে পারলে দেশের অগ্রগতি হবে না। এটা হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা, হলো দুর্নীতি। এটা সব লেভেলে থেকে কমে আনতে হবে। শৃঙ্খলা উন্নতির জন্যই তো আমরা এই যে একটা অপারেশন চালাচ্ছি, ডেভিল হান্ট। যতদিন ডেভিলরা থাকবে। আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত উল্লেখ করে নির্বাচনে গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগের কেউ অংশ নিতে পারবেন না বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। আমি ব্যক্তিগতভাবে মনে করি অবশ্যই ভালো হয়, কারণ উই হ্যাভ টু রান দ্য কান্ট্রি। আমরা তো করতে পারছি না। আর দেখা যায় একটা ভালো জাতীয় নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে স্থানীয় সরকারের যেই সংস্থাগুলো আছে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়, তারা কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই, কিন্তু কেউ যদি এই গণহত্যার সাথে জড়িত থাকে তাহলে তাকে কোনোভাবেই নির্বাচনে আসতে দেয়। সরকারে থাকা যে কেউ রাজনীতিতে যুক্ত হতে চাইলে সরকার থেকে বেরিয়েই যুক্ত হবেন বলেও জানান সজীব ভুঁইয়া। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। লাখো মানুষের পদযাত্রা সহ নানা কর্মসূচিতে তিস্তা নদী রক্ষার আওয়াজ তুলেছে দেশের উত্তরের জনপদ। ৪৮ ঘণ্টার বিরতিহীন কর্মসূচিতে মঙ্গলবার যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার দল ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে তিস্তা মহাপরিকল্পনা। ন্যায্যতা নিশ্চিতে ভারতের সাথে একতরফা সব চুক্তি পুনর্মূল্যায়ন করতে হবে, চালু রাখতে হবে কূটনৈতিক আলোচনা। রাজু আহমেদের ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। উত্তরের জনপদে বঞ্চিত মানুষের পদযাত্রায় তেভাগা আন্দোলনের নুরুল দিনের উত্তরসূরিদের দাবি আদায়ের আওয়াজ। লাখো মানুষের পায়ে পায়ে এগিয়ে চলা আর কণ্ঠে এক স্লোগান, জাগোবাহে তিস্তা বাঁচাও। লালমনিরহাটের তিস্তা সেতু থেকে শুরু হয়ে প্রতীকী লং মার্চ অর্থাৎ জনতার পদযাত্রা পৌঁছে ৮ কিলোমিটার পথ পেরিয়ে লালমনিরহাটের তিস্তা পাড়ে। কৃষক, জেলে, শ্রমিক সব পেশার মেহনতি মানুষের কণ্ঠে একই আওয়াজ। ভারত যদি বন্ধুত্ব চায় তাহলে বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। আমরা চাই আন্তর্জাতিক নদী আইনে আমাদের যে পানির হিস্সা সেটা আমাদেরকে দেয়া হোক। রুগ্ন শুকিয়ে যাওয়া তিস্তার হাঁটু পানিতে নেমে আন্দোলনকারীরা মানববন্ধনে অংশ নেয়, প্রদর্শন করে বিভিন্ন দাবির প্লেকার্ড। তিস্তা পাড়ে ৪৮ ঘণ্টা বিরতিহীন অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ৫ জেলার ১১টি পয়েন্টে লন্ডন থেকে যুক্ত হয়ে একযোগে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অঙ্গীকার করেন ক্ষমতায় গেলে তিস্তা নিয়ে বিএনপির পরিকল্পনার। আন্তর্জাতিক উদ্যোগের পাশাপাশি বিশেষ করে উত্তরাঞ্চলকে মরুকরণ থেকে বাঁচাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনোই বিকল্প নেই। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী দিনে অবশ্যই আমরা অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব রকম উদ্যোগ আমরা ইনশাল্লাহ গ্রহণ করব। তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত হবে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা। জাতীয় নির্বাচন নিয়ে এক এক উপদেষ্টা এক এক রকমের বক্তব্য এই খুনি মাফিয়া চক্রের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির পথ
সুগম করে দেয়। এই জন্যই বিএনপি বারবার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছে। নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুরের লাখো মানুষের পদভারে মুখরিত হয়ে ওঠে তিস্তা পাড়ের জনপদ। তিস্তা চুক্তি এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে আগামীতে ক্ষমতায় আসলে বিএনপি, এমন অঙ্গীকার করে তারেক রহমান বললেন নিপীড়িত মানুষের পক্ষে থাকবে তাদের দল বিএনপি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, লালমনিরহাট। সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার চেষ্টায় মানুষ অন্য কিছুর গন্ধ পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারো ক্ষমতার খায়েশ থাকলে নতুন দলে যোগ দিয়ে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসার আহ্বান জানান। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ারও দাবি তার। সাইফুল ইসলাম সজলকে সাথে নিয়ে যশোর থেকে ইমরুল হাসানের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন ইউনুস আলী। নিত্যপণ্যের লাগাম টানা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এই সমাবেশ যশোরে। দুপুরের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় টাউন হল ময়দান। বিএনপির মহাসচিব বলেন, 5ই আগস্ট স্বৈরাচারের পলায়নের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত পুরোপুরি মুক্তি মিলবে না সাধারণ মানুষের। তিনি বলেন, বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, তবে সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করা যাবে না। আজকে পরিষ্কার করে বলতে চাই, প্রফেসর ডক্টর ইউনূসকে আমরা সবাই থেকে সম্মান করি, শ্রদ্ধা করি এবং তিনি সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশের জন্য একটি গৌরব। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। বিশ্বের সমস্ত নেতারা, অর্থনীতিবিদেরা, সংস্কারকরা তাকে আমাদের সম্মান করে, শ্রদ্ধা করে। আমরাও সেই জন্যই আপনি যখন দায়িত্ব নিয়েছেন, আমরা এইভাবে আশ্বস্ত হয়েছিলাম যে আপনি সত্যিকার অর্থেই সুবিবেচকের মতো অতি দ্রুত মানুষের অধিকার থেকে ফিরে দেওয়ার ব্যবস্থা করবেন। নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার, যেখানে যেখানে পরিবর্তন আনা দরকার পরিবর্তন আনুন, আমরা সংস্কারের বিরুদ্ধে নেই, কিন্তু দ্রুত নির্বাচন দিন। উপদেষ্টাদের কারো কারো ক্ষমতায় থাকার ইচ্ছা আছে মন্তব্য করে পথ ছেড়ে তাদের ভোটের মাঠে নামার আহ্বান জানান মির্জা ফখরুল। ক্ষমতায় থাকতে চান, নির্বাচন করেন, ইস্তফা দেন, যে নির্বাচন করে পার্টি করে। আমরা স্বাগত জানাই। নতুন দল করবেন, আমরা খুব খুশি, কিন্তু সেই নতুন দল কিন্তু ক্ষমতায় বসে করা যাবে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের তীব্র বিরোধিতা করেন তিনি। বলেন, স্থানীয় নির্বাচনের মাধ্যমে রাজনীতিতে ফেরার সুযোগ পাবে ফ্যাসিবাদী শক্তি। যখনই এই নির্বাচনগুলোকে আগে করতে যাবেন, এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, বিভিন্ন গ্রামে গ্রামে ওই আওয়ামী লীগের আবার মাথা চালাতে করবে না, তারা আবার মেম্বার ইলেকশন করতে চাইবে না। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় নেতারাও। চলতি বছরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবিতে ধীরে ধীরে সোচ্চার হচ্ছে বিএনপি। তারই অংশ হিসেবে জেলা পর্যায়ের এই সমাবেশ। দলের মহাসচিব ইঙ্গিত দিলেন, ভোটের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা দেওয়া না হলে সামনে আরো বড় কর্মসূচি নিয়ে মাঠে দেখা যাবে বিএনপিকে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, যশোর। দ্রুত নিবন্ধন ও দাড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। একই সাথে ফ্যাসিবাদী সরকারের আমলে গ্রেফতারকৃত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে দ্রুত মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার রাজধানীর পল্টনে বিক্ষোভ সমাবেশে এই দাবি জানান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জামায়াতকে ফ্যাসিবাদের মতো চোখ রাঙিয়ে লাভ নেই, কথা বলতে হবে রাজনৈতিক ভাষায়। সমাবেশে বক্তারা অন্তর্বর্তী সরকারের 6 মাস পার হলেও কেন তাকে মুক্তি দেওয়া হয়নি সেই প্রশ্ন তোলেন। এ সময় অবিলম্বে মুক্তি না দিলে কঠোর আন্দোলনে নামা হবে বলে হুঁশিয়ারি দেন জামায়াত নেতারা। আজহারুল ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে। আমরা তো চাইনি, কল্পনাও করিনি এইভাবে আমাদেরকে রাস্তায় নামতে হবে প্রিয় আজহার ভাইয়ের মুক্তির দাবিতে। আমরা বাধ্য হয়েছি। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ প্রথমও নয়, শেষও নয়,
সমাবেশ, বিক্ষোভ, আন্দোলন অব্যাহত থাকবে। জুলাই আগস্ট হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনা সহ ৪৬ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী ২০ এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের সময়ের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ এ আদেশ দেন। শুনানির সময় আসামিদের পক্ষে অ্যাডভোকেট জেড.আই. খান পান্না সহ অন্যান্য আইনজীবী উপস্থিত ছিলেন। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডাক্তার দীপুমণি, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমো, কামরুল ইসলাম, কামাল আহমেদ মজুমদার, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী ও সালমান এফ রহমানকে ট্রাইব্যুনালে নেওয়া হয়। মামলার অপর ২ আসামি সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে শুনানিতে ২টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪৬ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিতে ২ মাস সময় প্রার্থনা করে প্রসিকিউশন। বলেন, আসামিদের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে, এখন প্রাপ্ত তথ্যপাত্র পর্যালোচনা চলছে। এ সময় ট্রাইব্যুনাল বলে, পরিপূর্ণ প্রতিবেদন দিতে সময় লাগলেও অসুবিধা নেই, তবে প্রতিবেদন বিশ্বাসযোগ্য হতে হবে। যদি মার্চ মাসের মধ্যে তদন্ত রিপোর্ট আমরা পেয়ে যাই, এপ্রিল মাস থেকে বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক পর্বটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এত কমপ্লেক্স একটা তদন্তের যদি কোনো ত্রুটি থাকে এবং সেই ত্রুটির ফাঁক দিয়ে আসামি বেরিয়ে যায়, তাহলে জাতির কাছে কিন্তু আমরা দায়বদ্ধ থাকব। সেই দিকটা বিবেচনায় রেখে আমরা একদম ত্রুটিহীনভাবে রিপোর্টটা যাতে তৈরি করতে পারে আমাদের তদন্ত সংস্থা, সেই সময়টা আমরা তাদেরকে দিচ্ছি। এদিকে অসুস্থ অবস্থায় হাতে ক্যানোলা পরেই হাসপাতাল থেকে আসামিদের পক্ষে মামলা পরিচালনা করতে ট্রাইব্যুনালে যান আইনজীবী জেড.আই. খান পান্না। এটা তারা প্রমাণ করবে, প্রমাণ করলে পরে তখন দেখা যাবে, তখন আমি আর্গুমেন্ট আনবো কিভাবে প্রমাণ করতে। তো এখনকার বিষয় না, এখন হলো প্রিলিমিনারি একটা আলাপ। যে কোনো নাগরিকের আইনগত সুবিধা পাওয়া এটা নৈতিক অধিকার। এছাড়া ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিমকে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক সংসদ সদস্য মির্জা আজমের বাসায় অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডির ২৮ নম্বর রোডের বাসায় চালানো অভিযানে অংশ নেয় র্যাব, পুলিশ ও দুদক। প্রায় ২ ঘন্টার অভিযানে অংশ নেন আইনশৃঙ্খলা বাহিনীর শতাধিক কর্মকর্তা। অভিযোগ ছিল বাসাটিতে অবৈধ অস্ত্র এবং বৈদেশিক মুদ্রা রয়েছে, তবে অভিযানের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। যশোরে নিজের মালিকানাধীন বিনোদন কেন্দ্র শ্যামলছায়ায় প্রায় ৪ ঘন্টা অবরুদ্ধ থাকার পর পুলিশের হাতে আটক হয়েছেন ঝিনাইদহ ৩ আসনের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজি। তিনি পতিত স্বৈরাচার শেখ হাসিনার সামরিক সচিব হিসাবেও এক সময় দায়িত্ব পালন করেছেন। মঙ্গলবার রাতে ওই বিনোদন কেন্দ্র থেকে তাকে যশোর ডিবি পুলিশের একটি গাড়িতে উঠে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার সন্ধ্যা থেকেই গ্রামবাসী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাকর্মীরা ওই বিনোদন কেন্দ্রটি অবরুদ্ধ করে রাখেন। ঘটনাস্থলে থাকা নাগরিক কমিটির এক সদস্য জানান, সালাউদ্দিন মিয়াজি বিনোদন কেন্দ্রটিতে অবস্থান করছেন এমন খবরে বৈষম্য বিরোধী আন্দোলনের কয়েকজন সদস্য সেখানে যান। এ সময় বিনোদন কেন্দ্রের লোকজন তাদের এক কর্মীকে মারধর করে। খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খানের নেতৃত্বে বেশ কিছু নেতাকর্মী ঘটনাস্থলে গিয়ে বিনোদন কেন্দ্রটি অবরুদ্ধ করে স্লোগান দেন। তাদের সাথে গ্রামবাসীও যোগ দেয়। আইসিটি মন্ত্রণালয়ের দুর্নীতি এবং অর্থ পাচার নিয়ে শিগগিরই শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করবে অন্তর্বর্তী সরকার। 2 মাসের মধ্যে প্রতিবেদন প্রকাশ করবে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কমিটি। কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস উইংয়ের নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, বেশ কয়েকটি গণমাধ্যমে A2I প্রকল্পের দুর্নীতির খবর উঠে আসায় এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি প্রধান উপদেষ্টার দুবাই সফর প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ভিসা সংকট নিরসনে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট মন্ত্রীদের সাথে বৈঠক করেছেন অধ্যাপক ইউনুস। তলানিতে থাকা সম্পর্ক বাড়াতে 2 দেশ নিয়ে আন্তরিক জানিয়েছে প্রেস সচিব। বলেন, খুব দ্রুত ভিসা সংকট কেটে গেলে জনশক্তি রপ্তানি সহ অর্থনীতিতে নতুন দিগন্তের উন্মোচন হবে।
আইসিটি মন্ত্রণালয়কে ঘিরে অনিয়ম এবং করাপশনের কথা আমরা শুনি, এটা অনেকগুলো রিপোর্ট হয়েছে, আমরা এটা দেখেছি। তো এই বিষয়ে প্রফেসর ইউনূস চাচ্ছিলেন যে এটা একটা শ্বেতপত্র যাতে হয়, এটা ইন্টারিম গভর্নমেন্টের একটা ডিসিশন, এবং এই শ্বেতপত্র তৈরি করার জন্য একটা হাই পাওয়ার কমিটি, আপনারা দেখবেন 1-2 দিনের মধ্যে এটা একটা হাই পাওয়ার কমিটি করার চিন্তা ভাবনা আছে। এবং এই কমিটিতে ওয়ার্ল্ডের সুনামধন্য ইকোনমিস্ট যারা আইসিটি নিয়ে কাজ করেন তাদেরকে ইনক্লুড করা হবে। এই কমিটি একটা পুরো 1-2 মাসের মধ্যে তারা একটা হোয়াইট পেপার প্রেজেন্ট করবে। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।